রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। আগামী 12ই মার্চ ঘড়ির কাঁটা যখন ঠিক নির্দিষ্ট ঘরে পৌঁছাবে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসের সবচেয়ে বড় নীল নকশা কি উন্মোচিত হতে যাচ্ছে। যে আসনে বসে দেশের সর্বোচ্চ অভিভাবক ভাষণ দেবেন, সেই ভাষণ কি কেবলই কিছু শব্দের সংকলন, নাকি এক রক্তহীন দরা প্রহসন? সুপ্রিম কোর্টের করিডর থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন একটাই গুঞ্জন, সেই দিন কি সংসদ কক্ষ থেকে গণ ওয়াকআউট হতে যাচ্ছে। ইতিহাসের এক অভূতপূর্ব বিস্ফোরণের অপেক্ষায় পুরো জাতি। কিন্তু পর্দার আড়ালে আসলে কোন মাস্টারমাইন্ড কলকাঠি নাড়ছেন? কেন বলা হচ্ছে 12ই মার্চই হবে নতুন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের অগ্নিপরীক্ষা? এই রহস্যের জট খুলতে আজকের ইনডেপথ ডকুমেন্টারিটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতিতে 12ই মার্চ তারিখটি এখন একটি সাধারণ ক্যালেন্ডারের পাতা নয়, বরং এক ভয়াবহ টানটান উত্তেজনার নাম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রথা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সেখানে ভাষণ দেবেন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী এবং জুলাই বিপ্লবের অন্যতম আইনি লড়াকু অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির সম্প্রতি যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন, তাকে কেবল ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটি মূলত জুলাইয়ের সেই রক্তহীন করা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র জনতার জমাটবদ্ধ ক্ষোভের একটি আইনি ও রাজনৈতিক বহিঃপ্রকাশ। অ্যাডভোকেট মুনির অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনার কোনো প্রয়োজনই নেই। যখন তিনি ডায়াসে দাঁড়াবেন, তখন যেন সংসদ সদস্যরা আসন ত্যাগ করে বেরিয়ে যান বা ওয়াকআউট করেন। তার ভাষণ শেষ হলে তবেই যেন তারা পুনরায় অধিবেশনে যোগ দেন। এই বক্তব্যের গভীরতা অনেক। এটি কোনো সাধারণ প্রোটোকল ভাঙা নয়, এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীর নৈতিক ও সাংবিধানিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করা। এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে যখন জানা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইস্যুতে এক চুলো ছাড় না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এই নজিরবিহীন অবস্থান? এর পেছনে কি কেবলই আবেগ, নাকি বড় কোনো পর্দার আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে? যে কোনো ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমাদের তাকাতে হয় শেকড়ের দিকে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত এবং তার রাজনৈতিক পদচারণায় এখন সচেতন নাগরিকদের আতশি কাচের নিচে। যে জুলাই মাসের শত শত কিশোর ও যুবক বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়েছে, সেই একই মাসের ইতিহাস কি আজ ধামাচাপা দেওয়া সম্ভব? ভাবুন তো একবার, জুলাইয়ের শহীদদের বীরত্বগাথা যখন পাঠ করবেন এমন একজন ব্যক্তি, যিনি কিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, তখন সেটি কি আত্মত্যাগের চরম অবমাননা নয়? জনশ্রুতি আছে যে শেখ হাসিনার সন্তুষ্টিই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। যে ব্যক্তি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করাকে পরম সৌভাগ্য মনে করতেন, আজ পরিস্থিতির ফেরে সেই একই মুখে যখন বিপ্লবীদের গুণগান শোনা যাবে, তখন সচেতন মানুষের হিম হওয়ার অবস্থা তৈরি হয়। এটি কেবল রাজনৈতিক দ্বিচারিতা বললে ভুল হবে। এটি মূলত শহীদদের পবিত্র রক্তের সাথে এক ধরনের নির্লজ্জ তামাশা। জনগণের প্রশ্ন, যিনি ফ্যাসিবাদকে সুরক্ষা দিয়েছেন, তিনি কিভাবে বিপ্লবের সপক্ষে কথা বলেন? তদন্তের জাল যদি আমরা আরও গভীরে বিস্তার করি, তবে বেরিয়ে আসবে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক ভয়াবহ চিত্র। দেশের ব্যাংকিং খাতের যে বিপর্যয় আমরা আজ দেখছি, সেখানে এই রাষ্ট্রপতির নীরব বা সরব ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিশেষ করে ইসলামী ব্যাংক, যা ছিল দেশের আপামর ধর্মপ্রাণ মানুষের আস্থার প্রতীক। অভিযোগ রয়েছে যে এস আলম গ্রুপের মতো রাঘব বোয়ালরা যখন এই ব্যাংকটিকে তিলে তিলে গিলে খাচ্ছিল এবং হাজার হাজার কোটি টাকা পাচার করছিল, তখন নেপথ্য থেকে এই ধ্বংসযজ্ঞে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন স্বয়ং বর্তমান রাষ্ট্রপতি, যখন তিনি এই ব্যাংকের ডিরেক্টর পদে আসীন ছিলেন। যারা অর্থনীতির ঘাতক হিসেবে কাজ করেছেন, আজ কি তারা এই সংসদ অধিবেশনে দাঁড়িয়ে দেশ গড়ার নীতিবাক্য শোনাবেন? অর্থনীতি ধ্বংসকারীরা যখন সংসদে দাঁড়িয়ে অর্থনীতি গড়ার গল্প বলবেন, তখন সংসদ সদস্যরা হাততালি দিয়ে তা শুনবেন, এমন দৃশ্য অন্তত বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতা মেনে নিতে প্রস্তুত নয়। এই পুরো পরিস্থিতির পেছনে কোনো মাস্টারমাইন্ড কাজ করছে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। 12ই মার্চের অধিবেশনকে ঘিরে যে উত্তেজনা, তা আসলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের লড়াই। রাষ্ট্রপতির ভাষণ যদি সংসদ বর্জন করে, তবে সেটি একটি সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। জুলাইয়ের বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, সেখানে বঙ্গভবনের পরিবর্তন অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই পরিবর্তন কি কেবল ব্যক্তির, নাকি ব্যবস্থার? রাজনৈতিক দলগুলোর অবস্থান এখানে অত্যন্ত রহস্যময়। একদিকে আবেগের রাজনীতি, অন্যদিকে কৌশলী সমঝোতা। সব মিলিয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার মেঘ বাংলাদেশের আকাশে। ঘটনার প্রেক্ষাপট যেখানে গিয়ে ঠেকেছে, তাতে 12ই মার্চ কেবল একটি সংসদীয় অধিবেশন নয়, বরং এটি হতে যাচ্ছে আদর্শিক যুদ্ধের ময়দান। একদিকে ক্ষমতার সমীকরণ, অন্যদিকে জুলাই বিপ্লবের চেতনা। এই অসম লড়াই শেষ পর্যন্ত জিতবে